আজের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা ভিডিও করব সেটা হচ্ছে উচ্চ গ্রহের নিচ দৃষ্টি বা কোনো গ্রহ তুঙ্গি বা উচ্চ অবস্থায় থেকে, এক্সল্টেড অবস্থায় থেকে, পাওয়ারফুল অবস্থায় থেকে সে তখন তার নিচ রাশিতে যখন দৃষ্টি দেয় কেমন রেজাল্ট দিতে পারে। তো নিচ রাশিতে দৃষ্টি বলতে যখন কোনো গ্রহ উচ্চ থাকে, যেমন হচ্ছে মেষ রাশিতে রবি উচ্চ, বৃষ রাশিতে চন্দ্র উচ্চ, এইরকম। তো এটা নিয়ে আসছি। তো কোনো গ্রহ যদি উচ্চ অবস্থায় একটি রাশিতে বসে থাকে, তার উচ্চ রাশিতে তুঙ্গি অবস্থায় থাকে, সে তার সমসপ্তমে অবস্থিত যে রাশিটা সেটা তার নিচ রাশি হয়। যেমন মেষ রাশিতে রবি উচ্চ হয়, তুলা রাশিতে রবি নিচস্থ হয়। আবার তুলা রাশিতে স্যাটার্ন উচ্চস্থ হয়, মেষ রাশিতে স্যাটার্ন নিচস্থ হয়। তাহলে সমসপ্তমে যখন কোনো গ্রহ দৃষ্টি দেয় তো সেই দৃষ্টির প্রভাব কেমন হতে পারে, এটা অনেকের ধারণা আছে কোনো গ্রহ যখন উচ্চ থাকে সে সবসময় ভালো ফল দেয়। কিন্তু গ্রহের দৃষ্টির একটা বিষয় আছে, যখন নিচ রাশিতে গ্রহ দৃষ্টি দেয় তখন সেই গ্রহটা সেই রাশিতে বসে থাকলে ঠিক যেরকম রেজাল্ট দেয় সেরকম অনেকটা দেয়, অর্থাৎ অশুভ ফল দেয়। সেই কারণে উচ্চ গ্রহের নিচ দৃষ্টি বলা হয়েছে বা নিচ রাশির দৃষ্টি বলা হয়েছে। এখানে কিন্তু এই এই বিষয়টা, এবং এটা আমি নিজস্ব এক্সপিরিয়েন্সে দেখেছি। নিজস্ব এত ছক বা এত ব্যক্তির চার্ট বিচার করার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, সেটাতে আমি দেখেছি যে উচ্চ গ্রহের যে নিচ রাশিতে দৃষ্টি থাকে, সপ্তম দৃষ্টি থাকে, সেটা সবসময় অশুভ হয়। কিন্তু গ্রহটা নিচ অবস্থায়, উচ্চ অবস্থায় থাকতে হবে, তবেই সেটা হবে। তো এবার আসি কোন গ্রহ কোন রাশিতে উচ্চ হয় আর কোন রাশিতে নিচস্থ হয়। মেষ রাশিতে রবি উচ্চ হয়, তুলা রাশিতে রবি নিচস্থ হয়, বৃষ রাশিতে চন্দ্র উচ্চ হয় বা এক্সল্টেড হয়, বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয়, মিথুন রাশিতে রাহু উচ্চ হয় এবং ধনু রাশিতে রাহু নিচস্থ হয়, কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হয়, মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ হয়। সিংহ রাশিতে রবি সাধারণত সক্ষেত্রে, সিংহ রাশিতে কেউ উচ্চ বা নিচস্থ হয় না। এবার আসছি মেষ রাশি, কন্যা রাশিতে বুধ উচ্চস্থ হয়, মীন রাশিতে বুধ নিচস্থ হয়। আবার তুলা রাশিতে স্যাটার্ন বা শনিদেব উচ্চ হয়, মেষ রাশিতে শনিদেব নিচস্থ হয়। বৃশ্চিক রাশিতে কোনো সাধারণত চন্দ্র নিচস্থ হয়। এখানে সাধারণভাবে কোনো প্ল্যানেট উচ্চ বা নিচু হয় না, তবে অনেকের মতে কেতু এখানে উচ্চ হয়, সেটা নিয়ে অনেক মতবিরোধ আছে। আমি মনে করি ধনু রাশিতে কেতু উচ্চ হয়। তাহলে ধনু রাশিতে কেতু উচ্চ হয় আর মিথুন রাশিতে কেতু নিচস্থ হয়। এরপরে আসছি মকর রাশিতে। মকর রাশিতে মঙ্গল উচ্চ হয়, কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়। আবার এরপরে তো শুক্র উচ্চস্থ হয়, শুক্র হচ্ছে মীন রাশিতে উচ্চ হয় আর কন্যা রাশিতে শুক্র নিচস্থ হয়। এটা গেল উচ্চ বা নিচুর ব্যাপার। এবার আসি সাধারণভাবে আমরা যা জানি যে কোনো রাশিতে বা যে কোনো ভাবে কোনো গ্রহ উচ্চ থাকলে, জন্মকুণ্ডলীর যে কোনো ঘর বা হাউস বা যে কোনো রাশিতে কোনো গ্রহ উচ্চ থাকলে সেই রাশিটাকে খুব উর্বর করে দেয়, সেই রাশিটাকে খুব শক্তিশালী করে দেয়, সেই রাশিটাকে খুব অ্যাক্টিভ করে দেয়, সেই রাশির ভাবকারকতাগুলো জাতকের জীবনে শুভ প্রভাব দেয়, শুভ প্রভাব দিতে শুরু করে দেয় এবং খুব ভালোভাবে সেটা জাতকের জীবনে হতে থাকে বা অত্যন্ত বেশি হয়। ঠিক আছে, মানে পাওয়ারফুল হয়ে যাওয়া, গ্রহটা পাওয়ারফুল হয়ে যাওয়া মানে রাশিটাও, যে রাশিতে বসে আছে সেই রাশিটাও পাওয়ারফুল হয়ে যাওয়া। কিন্তু তার মানে এই নয় সেই গ্রহ পাওয়ারফুল হয়ে যাওয়া মানে অন্যান্য রাশিগুলোও সেটা প্রভাবিত করবে, নট। গ্রহের নিচ দৃষ্টি যখনই তার সমসপ্তম রাশিতে পড়বে তখন সেই রাশির যে প্রভাবগুলো বা সেই যে ভাবের প্রভাবগুলোকে নষ্ট করে দেবে। এবার আসি ফার্স্ট হাউসে যদি কোনো গ্রহ উচ্চ হয়,
ঠিক আছে। যদি জন্মকুণ্ডলীর প্রথম ভাব বা পেহলে খানে মে কোনো গ্রহ যদি উচ্চ হয়, ঠিক আছে, সেই গ্রহের প্রভাব, সেই গ্রহ তাহলে সেই প্রথম ভাবে মানুষের যেটা সমস্যা বা যেটা ভালো হবে, প্রথম ভাব থেকে আমাদের ব্যক্তিত্ব, আমাদের আমাদের দেখতে শুনতে কেমন হবে, বা আমরা আমাদের নিজেদের পার্সোনালিটি বা আমাদের নিজেদের বিষয়, এটা প্রথম ভাব থেকে বিচার হয়, বা আমাদের দেহের সৌন্দর্য, আমাদের শরীর স্বাস্থ্য, এগুলো বিচার হয় প্রথম ভাব থেকে। তাহলে প্রথমভাবে যদি কোনো গ্রহ উচ্চ থাকে, যে কোনো গ্রহ উচ্চ থাকে, তাহলে জাতক তার নিজের শরীর নিয়ে বা নিজেকে কেমন দেখতে, নিজের পার্সোনালিটি কেমন, সেটা নিয়ে এতটাই ব্যস্ত থাকবে, নিজেকে সুন্দর করে সাজাতে গোছাতে, নিজের বিষয় নিয়ে ভাবতে, নিজেকে উন্নতি করার কাজে এতটাই সে ব্যস্ত থাকবে, সে কিন্তু তার যে অপোজিট সমসপ্তম ভাব, অর্থাৎ তার সপ্তম ভাব, প্রথম ভাবের সমসপ্তম ভাব, সপ্তম ভাব, এখানে কিন্তু সেই উচ্চ গ্রহের দৃষ্টিটা সমসপ্তম ভাবে পড়ছে, ঠিক আছে। যে কোনো গ্রহ প্রথম ভাবে যদি উচ্চ থাকে, তাহলে কিন্তু সে তার লাইফ পার্টনারের দিকে, তার ফ্যামিলির দিকে সে কিন্তু নজর দিতে পারে না। সে নিজেকে নিয়ে ব্যস্ত আছে। দেখবেন ফেসবুকে ছবি দিচ্ছে, সবসময় সেলুনে যাচ্ছে, বিউটি পার্লারে যাচ্ছে, নিজেকে সেন্ট পাউডার মাখছে, নিজেকে সুন্দর রাখার চেষ্টা করছে, কিন্তু সে ভাবতে পারছে না তার অপোজিট, তার ওয়াইফের সম্পর্কে বা তার পার্টনার সম্পর্কে, তার যেটাকে বলে সপ্তম ভাব সম্পর্কে, অর্থাৎ তার ব্যবসা সম্পর্কে সে কিন্তু অতটা নজর আন্দাজ করে দেবে, অতটা নজর দিতে পারবে না। যার কারণে কিন্তু তাদের বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত জীবন অনেক সময় খারাপ হয়ে যায়। নিজেকে যে খুব সুন্দর স্মার্ট খুব দেখাতে যায়, সে কিন্তু তার পার্টনার সম্পর্কে কিছু ভাবার অবকাশ খুব কম পায়, যার কারণে কিন্তু তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বিবাহিত জীবন একটু সমস্যা দেখা যায়। এটা কিন্তু স্বাভাবিক। এবং এখানে দেখতে হবে সপ্তমভাবে যদি আবার কোনো ভালো গ্রহ, সক্ষেত্রী গ্রহ বসে থাকে, সেখানে কিন্তু আবার ভালো, সপ্তম ভাব প্রতির অবস্থান ভালো থাকে, তাহলে কিন্তু আবার ভালো ফল দেবে। এটা বিচারের ব্যাপার আছে। কিন্তু সপ্তম লগ্নভাবে যখন কোনো গ্রহ উচ্চ থাকবে, সেই গ্রহ যখন সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, নিচ দৃষ্টি পড়ছে, সেখানে কিন্তু তার সপ্তম ভাবকে নজরান্দাজ করে দেবে। সে কিন্তু নিজের প্রতি, নিজের খেয়াল, নিজের খাওয়া দাওয়া, নিজের শরীর স্বাস্থ্য নিয়ে এতটাই ভাববে, সে তখন লাইফ পার্টনার নিয়ে কিচ্ছু ভাবার সময় পাবে না, বা তার জীবনে তার বিজনেস পার্টনার বা বিজনেস, এগুলো নিয়ে ভাবার অত সময় পাবে না। এটা স্বাভাবিক। এরপরে দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের কথা, আমাদের ভ্যালু, আমাদের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি। তো দ্বিতীয়ভাবে যদি কারোর টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ভ্যালু, এগুলো যদি কোনো প্ল্যানেট উচ্চ অবস্থায় থাকে, তাহলে কিন্তু সে কিন্তু দ্বিতীয়ভাবে দ্বিতীয় ভাব, তার যে ভ্যালু, তার যে টাকা পয়সা, তার যে ব্যাংক ব্যালেন্স, এটা নিয়ে এতটাই ভাববে। তার অষ্টম ভাব থেকে তার পার্টনারের ব্যাংক ব্যালেন্স বিচার হয়, তাহলে তার লাইফ পার্টনারই হোক, তার বিজনেস পার্টনার হোক, তার ব্যাংক ব্যালেন্সের দিকে বা তার যে ভালো কিছু হবে সেটার দিকে অতটা নজর দিতে পারে না। অনেক ক্ষেত্রেই সে নিজের ব্যাংক ব্যালেন্স, নিজের ঐশ্বর্য, নিজের ভ্যালু, এটা নিয়েই সবসময় ব্যস্ত থাকে, যেহেতু দ্বিতীয় ভাবটা থেকে আমাদের নিজের ব্যাংক ব্যালেন্স ইত্যাদি বিচার হয়। আবার অষ্টম ভাব থেকে আমাদের অকাল্টের বিষয় হয়, বিচার হয়, ঠিক আছে। তো অকাল্ট বলতে আমরা যে ধ্যান জপ ইত্যাদি করি বা আধ্যাত্মিক দিকে যাই, সেটা অষ্টম ভাব থেকে বিচার, নিরিবিলিতে থাকা, একা থাকার ব্যাপার বিচার, সেটাও কিন্তু কম হয়ে যায় যখন আমরা খুব বেশি আমাদের টাকা পয়সা, আমাদের ভ্যালু নিয়ে ভাবতে শুরু করি। তাহলে দ্বিতীয়ভাবে কোনো এক্সল্টেড প্ল্যানেট থাকলে সে কিন্তু অষ্টমভাবে তার নিজ দৃষ্টি দেবে, যার কারণে এটা বিষয়টা দেখা যেতে পারে। এরপরে আসছি তৃতীয়ভাবে যদি যে কোনো প্ল্যানেট এক্সল্টেড থাকে, তাহলে তৃতীয় ভাব হচ্ছে লজিক, তৃতীয় ভাব হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল। তাহলে তৃতীয়ভাবে যদি কোনো গ্রহ উচ্চ থাকে, তাহলে তৃতীয় ভাবের সপ্তম ভাব হচ্ছে নবম ভাব। তাহলে নবম ভাব, জাতক সবসময় লজিক দিয়ে সব কিছু বিচার করার চেষ্টা করবে, জাতকের কমিউনিকেশন স্কিল ভালো হবে, জাতক খুব প্র্যাকটিক্যাল হবে, যার কারণে নবম ভাব কিন্তু আমাদের বিলিভ, আমাদের বিশ্বাস, আমাদের যেখানে বিলিভ কাজ করে, যেখানে বিশ্বাস কাজ করে, যেখানে ধর্মকর্ম কাজ করে, যেখানে ঈশ্বরের ওপর গড, যেখানে ঈশ্বর বা গুরুদেবের ব্যাপার কাজ করে, সেটা নবম ভাব। সেখানে ধর্ম, বিশ্বাস, এই ব্যাপারগুলো কিন্তু লজিক দিয়ে ভাবতে চাইবে, যার কারণে কিন্তু তার বিশ্বাসের জায়গাটা ভালো হবে না। নবম ভাবটা কিন্তু তার ড্যামেজ হবে, কিছুটা হলেও ড্যামেজ হবে। তৃতীয় ভাব হচ্ছে লজিক, নবম ভাব হচ্ছে বিলিভ।
ঠিক আছে, বিশ্বাস। এরপরে আসছে চতুর্থ ভাব। চতুর্থ ভাব হচ্ছে আমাদের কমফোর্ট জোন, আমাদের বাড়ি, আমাদের গৃহ। এবার যদি চতুর্থভাবে কোনো গ্রহ এক্সল্টেড থাকে, জাতক সাধারণত একটু কুঁড়ে হয়, অলস হয়, জাতক খুব কমফোর্টে থাকবে, খুব কমফোর্টে থাকবে, নিজের বাড়িতে থাকতে প্রচণ্ড ভালোবাসবে বেশিরভাগ ক্ষেত্রে। দশম স্থানে যদি কোনো ভালো গ্রহ না থাকে বা দশম ভাবপতি যদি ভালো অবস্থা না থাকে, তাহলে চতুর্থভাবে থাকা গ্রহের এক্সল্টেড প্ল্যানেটের দৃষ্টি দশমভাবে পড়বে। জাতক এত আলসি হবে, এত ঘুমোতে ভালোবাসবে, এত কমফোর্টে থাকতে ভালোবাসবে, এত বন্ধু বান্ধবদের মধ্যে থাকতে ভালোবাসবে যে তার কর্মের বিষয়ে কিন্তু সে খুব একটা গুরুত্ব দিতে পারবে না। দশম ভাব থেকে পাবলিক ভিজিবিলিটি, আমাদের কর্ম, আমাদের যেটাকে বলে কাজ, ঠিক আছে, এসব বিচার হয়। আমাদের জব কেরিয়ার, সেসব বিষয়ে কিন্তু জাতক অতটা অ্যাক্টিভিটি দেখাতে পারবে না। সেখানে কিন্তু তার চতুর্থ ভাব খুব ভালো হয়ে গেল, এক্সল্টেড প্ল্যান, কিন্তু আপসে দশম ভাবটা খারাপ হয়ে গেল। এরপর আছে ফিফথ হাউস। ফিফথ হাউস আমাদের বুদ্ধি। ফিফথ হাউস হচ্ছে আমাদের বুদ্ধি, আমাদের বিচার ক্ষমতা, আমাদের প্রেম ভালোবাসা। এটা বিচার ক্ষমতাটা অন্য থেকে তৃতীয় থেকে বিচার হয়। ফিফথ হাউস হচ্ছে আমাদের, হ্যাঁ, বুদ্ধি, এটাও বিচার হয়, আর তার সাথে প্রেম ভালোবাসা বিচার হয়, প্রেম ভালোবাসা বিচার হয়। তো ফিফথ হাউসে যদি কোনো এক্সল্টেড প্ল্যানেট বসে থাকে, তাদের ক্রিয়েটিভিটিটা খুব ভালো থাকবে, ক্রিয়েটিভিটিও বিচার হয় ফিফথ হাউস থেকে। তো তার ক্রিয়েটিভ কাজ, আর্ট, কালচার, প্রেম ভালোবাসা, রোম্যান্টিসিজমে এতটাই সময় সে অতিবাহিত করবে যদি কোনো এক্সল্টেড প্ল্যানেট বসে থাকে, এবং তার উচ্চ শিক্ষাটা সে এতটাই করবে, সে রোজগারের দিকে ভাবনা চিন্তা করবে না। সে সারা জীবন হয়তো পড়াশোনাই করে গেল, কিন্তু সে যে একাদশ ভাব, পঞ্চম ভাবের সপ্তম ভাব হচ্ছে একাদশ ভাব, সেই একাদশ ভাব কিন্তু আপসাইড ডাউন হয়ে যাবে। কেন? সেই এক্সল্টেড প্ল্যানেট বা উচ্চ প্ল্যানেটের যে নিচ দৃষ্টি, সেটা কিন্তু একাদশ ভাবটাকে একটু হলেও ক্ষতিগ্রস্ত করবে, যার কারণে কিন্তু সে রোজগার নিয়ে ভাবছে না, সারা জীবন ক্রিয়েটিভিটি, পড়াশোনা, উচ্চশিক্ষা এবং কিছুটা হলো প্রেম ভালোবাসায় জীবনযাপন করবে। ঠিক আছে, তো সেখানে একাদশ ভাব যে টাকা রোজগারের জায়গা, সেটা কিন্তু সে সেইভাবে ভাবনা চিন্তা করবে না। এরপরে আসছি সিক্সথ হাউস। সিক্সথ হাউস হচ্ছে আমাদের শত্রু, সিক্সথ হাউস হচ্ছে আমাদের রোগ ব্যাধি, সিক্সথ হাউস হচ্ছে আমাদের মামলা মোকদ্দমা, আর তাছাড়া রেগুলার বেসিসে যে কাজ, সেটা সিক্সথ হাউস। তো সিক্সথ হাউস যাদের স্ট্রং থাকবে, তারা শত্রুদেরকে হারাতে পারবে, শত্রু বেশি থাকবে তার জীবনে আপনা হতে, কিন্তু শত্রুদের উপর সে বিজয় লাভ করবে, মামলা মোকদ্দমায় জয় লাভ করবে, এবং রেগুলার বেসিস যে সমস্ত কাজ, সেটাতে খুব দক্ষতা অর্জন করবে। স্বাভাবিকভাবে সিক্সথ হাউসের দ্বাদশ ভাব, সপ্তম ভাব হচ্ছে দ্বাদশ ভাব, লগ্ন কুণ্ডলীর লগ্নের দ্বাদশ ভাব। তাহলে দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ঘুম, আমাদের প্লেজার, আমাদের বেডরুম। তো স্বাভাবিকভাবে একটা লোক যদি সারাক্ষণ শত্রু, মামলা মকদ্দমা এসব নিয়ে ভাবনা চিন্তা করে, এটাতে জেতার কথা ভাবে, ব্যবসার প্রতিযোগিতা, চাকরির প্রতিযোগিতা নিয়ে ভাবে, সে স্বাভাবিকভাবে ঘুম তার কম হবে, তার বেডরুমের প্লেজার নষ্ট হবে, এগুলো হবেই। তো তাহলে সিক্স হাউসে কোনো গ্রহ উচ্চ থাকলে এই বিষয়টা ঘটবে। এরপরে আসছে সেভেন্থ হাউস। সেভেন্থ হাউস ঠিক আমি যেরকম বলেছিলাম আগে লগ্নের ক্ষেত্রে, সেভেন্থ হাউস হচ্ছে আমাদের পার্টনার, আমাদের লাইফ পার্টনার, বিবাহিত জীবন, বিবাহ। তো এছাড়াও সেভেন্থ হাউস থেকে আমাদের ব্যবসা বিচার হয়। তাহলে সেভেন্থ হাউস যদি কোনো স্ট্রং প্ল্যানেট থাকে, তাহলে সে তার রিলেশনশিপ, সে তার পার্টনার, সে তার লাইফ পার্টনার নিয়ে এতটাই ব্যস্ত থাকবে, সে তার মানে স্ত্রী বা হাজব্যান্ড বা ওয়াইফকে এতটাই ভালো রাখতে চাইবে, সে নিজের দিকে কিন্তু ধ্যান দিতে পারবে না। অনেকেই আছে বাড়ির লোককে, স্ত্রী পুত্রকে ভালো রাখার জন্য নিজের সমস্ত সুখ ত্যাগ করেন, তো সেখানে লগ্নভাবটা উইক হয়ে যাবে। সেভেন্থ হাউসে যদি কোনো স্ট্রং প্ল্যানেট বসে থাকে, সেভেন্থ হাউস কিন্তু ডেভেলপ করতে থাকবে। পার্টনারও এক্ষেত্রে যদি ব্যবসা করে, ব্যবসার পার্টনারটা কিন্তু ডেভেলপমেন্ট হতে থাকবে। ঠিক আছে, তো ব্যবসা খুব ডেভেলপমেন্টও হয় সিক্স হাউসে যদি, সেভেন্থ হাউসে যদি কোনো, কিন্তু সে ব্যবসা নিয়ে ভাবতে গিয়ে বা নিজের লাইফ পার্টনার বা ফ্যামিলিকে ভালো রাখতে গিয়ে সে কিন্তু নিজের দিকে নজর দিতে পারবে না, তার কারণে কিন্তু নিজের শরীরও খারাপ হবে, লগ্নভাব তখন অনেকটা হলেই খারাপ হয়ে যাবে। তো সেভেন্থ, এবার এইটথ হাউস। এইটথ হাউস হচ্ছে আমাদের অকাল্ট সায়েন্স। এছাড়াও স্ত্রীর ভ্যালু, আমাদের ওয়াইফের ভ্যালু বা হাজব্যান্ডের ভ্যালু বা তার টাকা পয়সা,
এছাড়াও আমাদের 8th হাউস থেকে আমাদের ধ্যান, জপ, সাধনা ইত্যাদি, অকাল্ট সায়েন্স সব বিচার হয়। তো 8th হাউসে স্বাভাবিকভাবে কোনো এক্সল্টেড প্ল্যানেট বসে থাকলে তার লাইফ পার্টনারের টাকা পয়সা বাড়বে, তার বিজনেস পার্টনারের টাকা পয়সা বাড়বে, সে ধ্যান, জপ ইত্যাদিতে দিন কাটাবে, তার নিজের ভ্যালু কিন্তু কমবে, তার টাকা পয়সা, এটা স্বাভাবিক। এরপরে হচ্ছে 9th হাউস। 9th হাউস হচ্ছে আমাদের বিলিফ, আগেই বলেছি, আমাদের বিশ্বাস, আমাদের ধর্ম, কর্ম, ঠিক আছে, আমাদের পুজো পাঠ, মন্দির, যে যেটা ভালোবাসে, যে ধর্মকে বিলিভ করে, তো সেইটাতে সে এতটাই হয়তো গুরুর কাছে থাকা, গুরুর শরণাপন্ন হওয়া, সে কিন্তু দেখা যাবে তার লজিক দিয়ে কোনো কিছু ভাবা ভুলে যাবে এবং তার নিজের কমিউনিকেশন স্কিল সেটা ভুলে যাবে। সে কিন্তু পুরোপুরি গুরুর ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। বিলিভ এতটাই বেশি থাকবে, সে কিন্তু লজিক দিয়ে কোনো কিছু ভাবা, জীবন দুটোরই দরকার আছে, লজিকেরও দরকার আছে আর বিলিভেরও দরকার আছে, ঠিক আছে। তো সেখানে লজিকের জায়গাটা খারাপ হয়ে যাবে, তৃতীয় ভাবটা ড্যামেজ হবে। কমিউনিকেশন স্কিল, নিজের চেষ্টা, যদি কেউ খুব বেশি যেখানে বলে ভক্ত বা ভক্তির ওপর, বিশ্বাসের ওপর নির্ভরশীল, তাহলে নিজের চেষ্টা, যেটা তৃতীয় ভাব থেকে সেটা কিন্তু কম থাকবে। ভগবান যা করবে সেটাই হবে, এরকমের অনেকে বলে আমি কি করব, ভগবানের ইচ্ছা, এরকম একটা ব্যাপার কাজ করে। 9th হাউসে স্ট্রং থাকে। এরপরে আসছি 9th হাউসে কোনো স্ট্রং প্ল্যানেট বসে থাকে। এরপর আসছে 10th হাউস। 10th হাউসে যদি কোনো স্ট্রং প্ল্যানেট বসে থাকে, তার নিচের দৃষ্টি চতুর্থভাবে পড়বে, সে বাড়িতে হয়তো থাকবেই না, সারাক্ষণ কাজ কর্ম, হ্যাঁ, অফিস, জব, প্রমোশন, নিজের পাবলিক ভিজিবিলিটি, এটাতে এতটাই ব্যস্ত থাকবে যে বাড়িতে তো থাকবেই না, কমফোর্ট জোন কি তার কাছে থাকবেই না, সারাক্ষণই ওয়ার্ক জোনে, সারাক্ষণই জব জোনে, ঠিক আছে। তো এটা গেল। এরপরে একাদশ ভাব হচ্ছে আমাদের ইনকাম, রোজগার, আয়, ঠিক একই রকম। যদি কেউ খুব বেশি তাড়াতাড়ি রোজগার করতে শুরু করে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা পড়াশোনা খুব বেশি দূর করে না, বা রোজগারের দিকে যদি খুব তাড়াতাড়ি মন দিয়ে দেয়, সেখানে প্রেম ভালোবাসাও তার কাছে প্র্যাকটিক্যাল যদি ভাবে, প্রেম ভালোবাসাও জীবনে খুব কম হয়। সন্তানকে হয়তো সন্তানের বিষয়ে নজর রাখতে পারে না, টাকা পয়সা এত রোজগার করতে হতে পারে, ঠিক আছে। তো পঞ্চম ভাবটা সেখানে একটু উইক হবে। এরপরে দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ঘুম, আমাদের প্লেজার, ঠিক আছে, আমাদের বেডরুম। তাহলে দ্বাদশ ভাবে যদি কেউ বেশি ঘুমোয়, সাধারণভাবে একটু বেশি ঘুম যাদের হয়, দেরি করে ঘুম থেকে উঠছে, অতিরিক্ত আলসি টাইপের, স্বাভাবিকভাবে তার শত্রু, তার প্রতিযোগিতা তাকে হারিয়ে বেরিয়ে যাবে, রেগুলার কাজ তার ভালো হবে না, ষষ্ঠ ভাব সেখানে কিন্তু ড্যামেজ হয়ে যাবে। তো এটাই স্বাভাবিক বিচার। যখনই কোনো ঘরে এক্সল্টেড প্ল্যানেট বসবে, সেই ঘরটাকে উৎকৃষ্ট করে দেবে, সেই ভাবের কারকতাগুলো জীবনে বাড়িয়ে দেবে, সেই ঘরটাকে ভালো করে দেবে, কিন্তু তার অপোজিট ঘর, সমসপ্তম ঘরটা ড্যামেজ হবেই, কারণ তার নিচ দৃষ্টিটা সেখানে পড়ছে। এটা স্বাভাবিক, এটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি। অনেকে, কেন না, ঠিক গ্রহটা নিচস্থ হয়ে বসলে ঠিক যা ফল দেবে সেখানে কিন্তু সেই ফলটাই দেবে তার সমসপ্তম ঘরের ক্ষেত্রে, উচ্চ গ্রহের নিচ দৃষ্টি এইভাবেই কাজ করে। তো এইরকম যদি কারোর ছকে থাকে এবং এরকম প্রবলেম যদি দেখা যায়, অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করবেন, সঠিকভাবে প্রতিকার করিয়ে নেবেন। আজের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অনলাইনে বা অফলাইনে অ্যাস্ট্রোলজির পরামর্শ নিতে চান, ভাগ্য বিচার করাতে চান, হাত দেখাতে চান, তারা যোগাযোগ করতে পারেন। জন্মকুণ্ডলী বিচার করতে চান, তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আর যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, বাস্তু শিখতে চান, হস্তরেখা শিখতে চান, বাস্তু নিয়ে আগামী দিনে ভিডিও আসবে, সংখ্যাতত্ত্ব শিখতে চান, তারাও অবশ্যই যোগাযোগ করবেন। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আজের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার।